আসিফ আজকে বাসায় একা। নিতু জায়ানকে নিয়ে প্লে জোনে গিয়েছে। এখন ঢাকা শহরে বাচ্চাদের ইনডোর প্লে জোন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। জায়ানের স্কুলের বন্ধুদের সঙ্গে প্রোগ্রাম, সেখানে বাচ্চাদের মারা বসে গল্প করবে। আসিফ সঙ্গে যেতে চেয়েছিল, নিতু মানা করল। দেখো, সেখানে হচ্ছে মহিলাদের আড্ডা, আর তুমি সারা মাস ব্যস্ত থাকো, বাসায় বিশ্রাম নেয়ার তেমন সময় পাও না। আর যেহেতু পেয়েছো, বিশ্রাম নাও বাসায়, আমরা রাতে ডিনারে বের হব। নিতু সত্য কথা বলেছে, গত কয়েক মাস ধরে ভীষণ ব্যস্ততা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে মিটিং, বিদেশ ট্যুর। আসিফ একটা কর্পোরেট কোম্পানির চিফ ফাইন্যান্স অফিসার হিসেবে কাজ করছে। আজকে হুট করেই অবসর পাওয়া গেল। তবে তার বদ অভ্যেস হচ্ছে বাসায় একা থাকলে এটা সেটা খেতে ইচ্ছে করে। যেমন এখন তার ইচ্ছে করছে পরোটা ভেজে চায়ে ডুবিয়ে খেতে। মনে করতেই তার হাসি পেল। ইউনিভার্সিটি জীবনে কত খেয়েছে, পকেটে পয়সা ছিল না, আর এখন এত এত ভালো রেস্টুরেন্টে খাওয়ার পরেও চাতে পরোটা ডুবিয়ে খাওয়ার ক্রেভিং হচ্ছে। সেদিন যেমন তার ভীষণ বাকরখানি খাওয়ার ইচ্ছে করছিল, পরে পিয়নকে দিয়ে পুরন ঢাকা থেকে বাকরখানি এনে খেয়েছে। নিতু এই ধরনের ঘটনা শুনলে নিশ্চিত বলবে, তোমার মতো একজন বয়স্ক কর্পোরেট ব্যক্তিত্বের এটা মানায় না। এখনকার মানুষ কত স্বাস্থ্য সচেতন হয়, আর তুমি ঠিক উল্টো। সে রুম থেকে বের হয়, নিজে ভেজে খাওয়া যেতে পারে, কিন্তু তার আগে জানতে হবে নিতু পরোটা কোথায় রেখেছে। নিতু এক এক সময় এক এক জায়গায় জিনিস রাখে। বাসায় একটা কাজের মেয়ে আছে, নাম সুমাইয়া। 5 মাস হলো এসেছে, কিন্তু ও রান্নাবান্না করতে পারে না। প্রায় নিতু কমপ্লেন করে, মেয়েটা বেশ লক্ষ্মী, সুন্দর করে ঘর গুছিয়ে রাখে, কিন্তু রান্না বান্না করতে পারে না। কাজের লোক দেওয়ার সময় সাপ্লায়ার বলেছিল, খালাম্মা রাখেন, সব কাজ পারে, পোলাও কোরমা রাঁধতে পারে, আপনি শুধু নাকে তেল দিয়ে ঘুমাবেন। আসিফের এসব কমপ্লেন শুনলে হাসি পায়, কেননা নিতুর কাছে কোনো কাজের লোকই পারফেক্ট না। সে বেডরুম থেকে বের হয়, কাজের মেয়েটা ড্রয়িং রুমে এক কোনায় বসে আছে। সে জিজ্ঞেস করে, কিরে সুমাইয়া, তুই কি জানিস ম্যাডাম পরোটা কোথায় রাখে? মেয়েটা আসিফের কণ্ঠস্বর শুনে কিঞ্চিত চমকে ওঠে, তারপর তড়িঘড়ি করে দাঁড়িয়ে বলে, জি স্যার জানি, আপনি খাবেন? হ্যাঁ রে, পরোটা বের কর, আমি ভাজব না। স্যার, আমি পরোটা ভাজতে পারি, আমি নিয়ে আসতেছি, সঙ্গে আর কিছু দিব? চা পারিস? জি স্যার, শিখছি। আচ্ছা, তাহলে পরোটা আর চা নিয়ে আয়, দেখি কেমন শিখেছিস। আসিফ দেখে নিচে একটা পুরাতন খাতা পড়ে আছে। সে খাতাটা তুলে নেয়। এখানেই মনে হয় সুমাইয়া মেয়েটা লিখছিল। সেখানে পুরো পাতা জুড়ে লেখা, বাবা বাবা বাবা। মেয়েটা মনে হয় বাবাকে অনেক ভালোবাসে। আসলেই তো সুমাইয়ার বয়স কতই বা হবে, 15-16 হবে। বাবাকে ছাড়া থাকতে নিশ্চয়ই ওর অনেক কষ্ট হয়। আসিফ চিন্তা করে, মেয়েটা শুধু বাবা লিখল কেন, মা না কেন? তার মন খারাপ হলো। এই ছোট বয়সে একটা মেয়ের বাবা মায়ের আদরে ভালোবাসায় থাকার কথা, আর সেখানে সে কারো বাসায় কাজ করছে। সুমাইয়া ডাইনিংয়ে পরোটা এবং চা দিয়েছে। আসিফ পরোটা চায়ে ডুবিয়ে খেতে খেতে সুমাইয়াকে জিজ্ঞেস করে, এই শোন, তুই এই খাতায় শুধু বাবা লিখেছিস কেন? মেয়েটা লজ্জা পায়, স্যার, আমার আব্বা আমারে খুব ভালোবাসে। কেন, তোর মা তোকে ভালোবাসে না? মাও ভালোবাসে, কিন্তু মা তো আল্লাহর কাছে চলে গিয়েছে। আমার বড় করছে আমার আব্বা। আমার জন্য আব্বা বিয়ে করে নাই, আমারে রান্না বান্না করতে দিত না। বাইরে কাজ করে বাসায় আইসা রান্না করত। আমারে বলতো, মা তুই পড়াশোনা কর। তোর বাবা কি করে? স্যার, আমার আব্বা আগে খ্যাতি করত, কিন্তু পরে ব্যাটারি রিক্সা চালাইতে শুরু করে। আব্বা কইতো ব্যাটারি চালাইলে বেশি লাভ। তারপর সমিতি থেকে টাকা ধার নিয়ে নিজেই একটা কিনল। স্যার, একদিন শীতের রাইতে সেটা চুরি হয়ে গেল। তারপর থেকে আমাদের সুখের সংসারে অভাব। সমিতির লোকজন শুধু বাসায় এসে ঝামেলা করে। আমার আব্বা সব সময় চাইছে আমি যেন লেখাপড়া করি, আমারে জীবনে কাজ করতে দিতে চায় নাই। তারপর সমিতির লোকজন আইসা একদিন আব্বারে মারধর করল।
আমার আব্বা আমার চাচারে কইল, আমার মেয়েরে কোথাও রাখো, ও যেন ভালো থাকে। আমি আস্তে আস্তে সমিতির টাকা শোধ করবো, তারপর আমার মেয়েরে আবার নিয়ে আসবো আমার কাছে। আমার চাচাই একজন সাপ্লাইট ধইরা স্যারের বাসায় দিছে, কিন্তু আব্বার মন মানে না। প্রতি সপ্তাহে আমার দেখতে আসে, আমারও স্যার মন মানে না। আমার আব্বারে আমি হাত তুলে খাওয়াই দিতাম, জ্বর হইলে মাথায় পট্টি দিয়ে দিতাম, বাপের চুল টাইনে ঘুম পাড়াই দিতাম। তাই তাই স্যার লিখতেছিলাম, আব্বা আসলে আব্বারে দেখামু, আব্বার কথা লিখছি। আসিফের ভীষণ মন খারাপ। মানুষের কত ক্ষুদ্র চাহিদা। আমাদের এই সমাজে এক জীবনে আমাদের এই ক্ষুদ্র চাহিদাই পূরণ হয় না। আচ্ছা সুমাইয়া, একটা কথা বলতো, তোর বাপ মানুষ কেমন? স্যার, আমার বাপ খাঁটি সোনার মানুষ। আমার জন্য বিয়ে করে নাই, সমিতির টাকা শোধ করার জন্য দিনে রিক্সা চালায়, রাতে দারোয়ানগিরি করে, খালি দিন গোনে। আমারে বলে, মারে তোরে বাড়ি নিয়ে যাবো, আর কয়দিন অপেক্ষা কর, আর কয়দিন কষ্ট কর। আচ্ছা ধর, তোর বাপকে যদি এই বাড়ি দারোয়ানের চাকরি দেই, এখানে নিচে থাকে, তাহলে কেমন হবে? তুই দেখতে পারলি, তোর বাপও তোকে দেখতে পারলো। স্যার, এটা কি সম্ভব? নিতু অনেক চিল্লাচিল্লি করে। আসিফ, আবেগ দিয়ে জীবন চলে না। তুমি কি উল্টাপাল্টা চিন্তা করছো? পরিবারের মানুষদের কখনই এক জায়গায় চাকরি দিতে নেই। এটা কিছুক্ষণ পরপর দেখা করবে, কাজে ফাঁকি দিবে, গল্প করবে, বাপকে চুরি করে এটা সেটা দিবে। আমি কোনোভাবেই এটাকে সমর্থন করছি না। নিতু, জীবনটা কি এতটাই ছকে বাঁধা? ছকের বাইরে কি জীবন হতে পারে না? আমি জানি এমন সমস্যা হতে পারে, কিন্তু আমি একজন মেয়ের, তার বাবার উপর যে বিশ্বাস, তার উপর রিস্ক নিতে চাচ্ছি। আর সবচাইতে বড় কথা কি জানো? আমার কেন জানি এই বাবা মেয়েকে মিলিয়ে দিতে ইচ্ছে করছে। বলতে পারো এ এক অদ্ভুত ইচ্ছে, কিন্তু আমার সত্যি সত্যি ইচ্ছে করছে। ওদের দিয়ে যখন অঘটন ঘটবে, তার দায় কিন্তু তোমার নিতে হবে, আমার না। আমি আরেকটা অঘটন ঘটাতে চাচ্ছি প্রিয়তমা। কি? ওর বাবার ঋণের টাকাটা পরিশোধ করে দিতে চাচ্ছি। থাকুক না মানুষটা ঋণ মুক্ত হয়ে। তুমি আসলেই পাগল। দেখেছ নিতু মেয়েটা কিভাবে বাবাকে খাইয়ে দিচ্ছে? কি অদ্ভুত, অসাধারণ দৃশ্য। বাবা কিছুক্ষণ পর পর মেয়েটার মাথায় চুমু খাচ্ছে। দেখছ মানুষের কত ক্ষুদ্র চাহিদা, কত অল্পতেই সে খুশি হয়। হাজার বিষণ্ণতার মাঝে কি সুখকর একটা দৃশ্য। নিতুর চোখ জলে ভরে উঠেছে, সে কাঁদছে। তার নিজের বাবার কথা মনে পড়ছে। এমন ভাবেই তার বাবা তার কপালে চুমু খেত, এমন ভাবেই তাকে জড়িয়ে ধরত, এমন ভাবেই আদর করত।